তীব্র জ্বালানি তেল সংকটে চরম ভোগান্তি দেশ জুড়ে, অপেক্ষায় হাজারো যানবাহন, সরবরাহ ঘাটতিতে বিক্রি বন্ধ বহু পাম্পে। গরমে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ে দুর্দশা চরমে, দিনে রাতে সমান তালে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট, দুর্ভোগে মানুষ। হিলিতে তেল না পাওয়ার অজুহাতে 4 থেকে 5,000 টাকা বাড়ানো হয়েছে ট্রাক ভাড়া, বেড়েছে পণ্যের দামও। এবং কিশোরী মৃত্যুর জেরে হামলার ঘটনায় 22 দিন ধরে বন্ধ কমলগঞ্জের ক্যামেলিয়া হাসপাতাল, চিকিৎসা সেবা বঞ্চিত 15 চা বাগানের লাখো শ্রমিক। তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় বন্ধ হয়েছে ফিলিং স্টেশনগুলো, এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। জ্বালানি তেলের সংকটে পিরোজপুরে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালকরা। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে শত শত মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সরবরাহ ঘাটতির কারণে অনেক পাম্পে তেল বিক্রি বন্ধ ও সীমিত পরিসরে চালু রয়েছে। ফলে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেক চালক তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। এদিকে শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুরে রোকিয়া এলপিজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এই ঘটনায় মালিকসহ 7 জনকে মোট 2,60,000 টাকা জরিমানা করা হয়েছে। গাড়িটা ওরা বলতেছে যে আমরা রোগী আনা নেওয়া করি, কিন্তু পরবর্তীতে আমি গাড়িতে দেখলাম যে ওর ভিতরেও এই যে পেট্রোল বা ফুয়েল ট্রান্সফার করার জন্য ওখানে বেশ কিছু প্লাস্টিকের জার আছে। এছাড়াও এখানে আপনার একটা কাভার্ড ভ্যান দেখতে পাচ্ছেন। এই কাভার্ড ভ্যানটা বাইরে থেকে দেখলে কাভার্ড ভ্যান মনে হবে, ভিতরে এটা আসলে ফুয়েল ক্যারি করার একটা গাড়ি। তো এই গাড়িগুলোকে জব্দ করে আমরা পেট্রোল পাম্পে নিচ্ছি, আমরা মূলত ফুয়েলগুলোকেই জব্দ করব। অপরাধী হিসেবে পেয়েছি তাদেরকে আমরা প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেককে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড এই সাজা ঘোষণা করেছি। জ্বালানির সংকটে বিপর্যস্ত দেশ, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব পিরোজপুরের সার্বিক খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহবুবুল আলম। মাহবুবুল, পিরোজপুরে আজকে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। জি সুনন্দা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি পিরোজপুরের বলেশ্বর ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনটি কিন্তু গত বিকাল থেকে কিন্তু তেল সংকটের কারণে বন্ধ রয়েছে। শুধু এই তেল পাম্পের চিত্রই এমন নয়, পিরোজপুর জেলার যে 5টি তেল পাম্প রয়েছে, এই 5টি তেল পাম্পই কিন্তু দিনের অধিকাংশ সময় তেল সংকটের কারণে বন্ধ থাকছে। আবার যতটুকু সময় তেল পাম্পগুলো খোলা থাকছে সে সময় কিন্তু সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল, অকটেন বিতরণ করছেন। তবে এখানে তেল পাম্প কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে গত ঈদের পরে যে তেল সংকট তৈরি হয়েছে, সেই সংকটের পূর্বে তারা যে পরিমাণে তেল ডিপো থেকে সংগ্রহ করত, সেই তেল বিক্রি করতে কিন্তু তাদেরকে বলা যায় একদিনের বেশি সময় কিন্তু অনেক সময় অতিবাহিত করতে হতো। তবে এই তেল সংকটের পরে কিন্তু তারা একই পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহ করতে পারছে, কিন্তু সংগ্রহ করার পরেও কিন্তু তারা 2-3 ঘন্টার ভিতরে অধিক যানবাহনের কারণে কিন্তু তারা খুব অল্প সময়ের ভিতরে তেল বিক্রি করতে পারছে। যার কারণে এই তেল পাম্প কর্তৃপক্ষ যারা আছে, এখানে যারা কর্মরত রয়েছে, তারা এক ধরনের কিন্তু হিমশিম খেতে হচ্ছে এই তেল বিক্রয়ের ক্ষেত্রে। পাশাপাশি পিরোজপুর জেলার যে অন্য তেল পাম্পগুলো রয়েছে, একই চিত্র কিন্তু প্রতিটি তেল পাম্পে দেখা যাচ্ছে। এই তেল সংকটের কারণে কিন্তু কৃত্রিম যে সংকট তৈরি হয়েছে, তার কারণে একদিকে যেরকম কৃষিকাজের সমস্যা তৈরি হয়েছে, পাশাপাশি কিন্তু মৎস্য খাত থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এক ধরনের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু জেলা প্রশাসন এই তেল পাম্পে তেল সুষ্ঠুভাবে বিতরণের জন্য কিন্তু কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। এর ভিতরে একটি উদ্যোগ হলো, গত বৃহস্পতিবারে স্মার্ট ফুয়েল অ্যাপ নামক একটি অ্যাপ তারা উদ্বোধন করেছে, যার কারণে কিন্তু এই স্মার্ট ফুয়েল অ্যাপের মাধ্যমে যারা এখান থেকে তেল সংগ্রহ করতে আসবে তাদেরকে কিন্তু 500 টাকার তেল দেওয়া হবে, এবং পাশাপাশি কিন্তু তাদের রেজিস্ট্রেশন নাম্বার সার্চ করে কিন্তু তাদেরকে তেল বিতরণ করা হবে। এবং যারা এখান থেকে তেল সংগ্রহ করবেন, তারা এই জেলার যে
তারা এই জেলা থেকে যে 5টি তেল পাম্প রয়েছে, কোনো তেল পাম্প থেকে কিন্তু কোনো ধরনের তেল সংগ্রহ করতে পারবে না। 4 দিন পরে তারা চাইলে আবার নতুন করে তেল সংগ্রহ করতে পারবে। এছাড়া কিন্তু তেল সংকট নিরসনে জেলা প্রশাসন আরও কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। মোবাইল কোর্ট পরিচালনা থেকে শুরু করে তেল জব্দ এবং সেগুলো সরকারি মূল্য বিক্রয় প্রসেস, পাশাপাশি আপনার আরও কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। এই ছিল পিরোজপুর জেলা থেকে তেল সংক্রান্ত বিষয়ে আমার কাছে সর্বশেষ। মাহবুবুল, ধন্যবাদ আপনাকে। এদিকে দেশ জুড়ে তীব্র জ্বালানির সংকট চলছে। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা পরিস্থিতিকে করে তুলেছে অসহনীয়। আরও খবর জানাতে মিরপুর মাটিকাটা এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী আঞ্জাম খালেক। আঞ্জাম, আমরা তো পিরোজপুর ফিলিং স্টেশনের চিত্র দেখছিলাম, রাজধানী ফিলিং স্টেশনের আজকে চিত্র কেমন দেখছেন জানাবেন। জি সুনন্দা, আসলে সকাল থেকে আমরা বিভিন্ন তেল পাম্প ঘুরেছি। প্রত্যেকটি তেল পাম্পেই দেখেছি যে আসলে তেল কিন্তু দেয়া হচ্ছে না, অর্থাৎ এখনো পর্যন্ত তেলের যে সরবরাহ ডিপো থেকে এখনো পর্যন্ত তেল পাওয়া যায়নি, যার কারণে কিন্তু পাম্পগুলো আসলে পেট্রোল অকটেন দেয়া বন্ধ রেখেছে। তবে ডিজেল দেয়া শুরু হয়েছে। আমরা একটু দেখাতে চাই, আমার পিছনে কিন্তু যেই আমি সুমাত্রা ফিলিং স্টেশনে আছি, এখানে কিন্তু ডিজেল এবং এলপিজি দেয়া হচ্ছে। আসলে ডিজেল ছাড়া তাদের কাছে অকটেন পেট্রোল নেই বলেই জানানো হয়েছে, যার কারণে কিন্তু তারা আসলে সরবরাহ বন্ধ রেখেছে। তারা জানিয়েছে যে বেলা 11টা নাগাদ আসলে পাম্পে তেলের গাড়ি আসবে, আসার পরে সেটি আনলোড করার পরে আসলে এই যে অপেক্ষমান গাড়িগুলো রয়েছে তেলের জন্য তাদেরকে তেল দেওয়া হবে। আমরা দেখেছি যে আসলে এই সুমাত্রা ফিলিং স্টেশন থেকে ইসিবি চত্বর হয়ে আসলে পুরো রাস্তার দুই পাশে তেলের জন্য যে গাড়িগুলো অপেক্ষা করছে, এটি আসলে ড্রাইভাররা বলছেন যে কেউ 10 ঘন্টা, কেউ 15 ঘন্টা, তারও বেশিও অনেকেই অপেক্ষায় রয়েছেন এবং তারা আসলে অনেকটাই আসলে খুবই বিপদে রয়েছেন বলে জানাচ্ছেন। তারা এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করা, সারা রাত অনেকেই এখানে অপেক্ষায় আছেন, যার কারণে ভোগান্তিও কিন্তু রয়েছে। আমরা একজন ড্রাইভারের সাথে কথা বলতে চাই যে আপনি আসলে কখন এসেছেন এবং কি মনে হচ্ছে তেল কখন পেতে পারেন? আমি রাত 4টা বাজে আছি, এখানে পার্কিং করছি। এখন গাড়ি আছে, আমার গাড়ি অনেক দূরে আছে, প্রায় 300 থেকে 350 গাড়ি পিছনে হইব প্লাস মাইনাস। আমি আশাবাদ তেল পাওয়ার আশা, কিন্তু ভাগ্যের কথা বলতে পারি না কি হয়। যদি না পাওয়া যায় তাহলে আবার গত রাতে ট্রাই করতে হবো আরেকদিন থেকে। অনেক ভোগান্তি, যেমন এই যে সারা রাতে থাকা লাগছে এখানে, তারপরে এখনও কি তেল, আজকেও কি তেল পাবো কিনা সেটা নিশ্চিত না। সুনন্দা শুনছিলেন আসলে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন, কেউ সারা রাত অপেক্ষায় রয়েছেন, যার কারণে কিন্তু ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। তবে তেল পাওয়া নিয়ে অনেকেই কিন্তু এখনো অনিশ্চয়তায় রয়েছে, কারণ প্রচুর গাড়ি অপেক্ষমান রয়েছে তেলের জন্য। সুনন্দা। আঞ্জাম, ধন্যবাদ আপনাকে। গরম বাড়তে না বাড়তেই আবারও দেখা দিয়েছে লোডশেডিং, ফলে জনসাধারণের দুর্দশা চরমে উঠেছে। লোডশেডিংয়ের বড় ধাক্কা লেগেছে ঢাকার বাইরে। গ্রামাঞ্চলে প্রতিদিন 10 থেকে 14 ঘন্টা লোডশেডিংয়ে দুর্ভোগে মানুষ। সিলেট জুড়ে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। দিনের বেশিরভাগই সময়ই থাকছে না বিদ্যুৎ। গরম বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। প্রতি 1 ঘন্টা পর লোডশেডিং করার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ দেয়ায় সিলেটে বৃহস্পতিবার 40% লোডশেডিং করা হয়েছে। এদিকে পাবনায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত। বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে কৃষক। সেচ কাজে বিঘ্ন ঘটায় ফসল উৎপাদন হুমকির মুখে পড়ছে। শহর ও গ্রাম উভয় এলাকাতেই বিদ্যুৎ সংকটের কারণে ব্যাহত হচ্ছে নিত্যদিনের কাজকর্ম। লোডশেডিংয়ের আরও খবর জানাতে সিলেট এবং পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব সিলেটে আছেন সহকর্মী তাহিদুর রহমান শাহ। তাহিদ, গরমের শুরুতেই দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে লোডশেডিং, বিশেষ করে ঢাকার বাইরে লোডশেডিং বেড়েছে কয়েক গুণ। আজকে সিলেটের অবস্থা কেমন দেখছেন জানাবেন। সুনন্দা, সিলেটে বেড়েছে তীব্র লোডশেডিং। দিনের বেশিরভাগ সময়ে বিদ্যুৎ থাকছে না। সন্ধ্যার পর দোকানপাট বন্ধ সহ সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও এই লোডশেডিং গেল বৃহস্পতিবার থেকেই সিলেটের জনজীবনে বিরূপ প্রভাব
ফেলছে, যার ফলে বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালতে চরম ভোগান্তিতে পড়ছেন মানুষজন। এছাড়াও শহরের মতো গ্রামাঞ্চলেও চলছে সমান তালে লোডশেডিং। গরম বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং বেড়ে যাওয়ায় জনগণের এই দুর্ভোগের কথা আমরা তাদের কাছে শুনেছি। সিলেটে বৃহস্পতিবার থেকে হঠাৎ করে তীব্র লোডশেডিং শুরু হয়েছে। প্রতি 1 ঘন্টা পর পরই এই লোডশেডিং করা হচ্ছে। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ দেওয়ার কারণে সিলেটে বৃহস্পতিবার 40% লোডশেডিং করা হয়েছে। তবে শুক্রবার স্কুল, কলেজ, অফিস, আদালত সহ সব বন্ধ থাকায় লোডশেডিং কম হয়েছে বলে দাবি বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের। যদিও গ্রাহকদের অভিযোগ, শুক্রবার গরম বাড়ায় লোডশেডিং আরও বেড়েছে। এদিকে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে সারা দেশ জুড়েই এই সমস্যা হচ্ছে, সিস্টেম টিকিয়ে রাখতে লোডশেডিং করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে সিলেটে পিডিবির যে 4 জেলা, সেখানে বিদ্যুতের চাহিদা ছিল 225 মেগাওয়াট। তখন সরবরাহ ছিল 185 মেগাওয়াট, লোডশেডিং ছিল 40%। প্রতি ঘন্টায় এই ডাটা পাওয়া যাচ্ছে। এছাড়া লোডশেডিং কত ঘন্টা হবে সেটি বিদ্যুৎ উন্নয়ন বিভাগ বলছে যে তারা আগে থেকে জানতে পারছেন না। ফলে কোনো কারণে যদি পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকে বা কিছু সমস্যা হয় তখন লোডশেডিং দেওয়া লাগে। তবে চাহিদার চেয়ে যখন সরবরাহ কম থাকে তখন আসলে লোডশেডিং অনেকটা বাধ্যতামূলক করতে হয়। অপরদিকে তীব্র গরমে ঘন লোডশেডিংয়ে বাসাবাড়ি, অফিস আদালতে বিরূপ প্রভাব সেটি বলেছিলাম। পাশাপাশি এসএসসি পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে। সেই এসএসসি পরীক্ষার্থীদের কিছুটা পড়ালেখার সমস্যা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে সেচের মৌসুম শুরু হওয়ার কারণে কিন্তু ঘন বিদ্যুৎ বিভ্রাট এরকম যদি অব্যাহত থাকে তাহলে সেটি সমস্যার কারণ হবে। এই ছিল আমার কাছে সিলেটের এই মুহূর্তের চিত্র। সুনন্দা। তাহিদ, ধন্যবাদ আপনাকে। এদিকে পাবনায় শুরু হয়েছে তীব্র লোডশেডিং। পিকা পাওয়ারে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় লোডশেডিং আরও বেশি হচ্ছে। লোডশেডিং নিয়ে আরও জানাতে আমার সাথে যুক্ত আছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, কবে নাগাদ সমাধান হতে পারে লোডশেডিংয়ের? কিছু কি জানাচ্ছেন কর্তৃপক্ষ? আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে পাবনায় কিন্তু তীব্র আকার ধারণ করছে এই লোডশেডিং। প্রতিদিন আমরা লক্ষ্য করেছি যে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, এমন ঘটনাও কিন্তু ঘটছে। এতে সাধারণ মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে পাবনা কিন্তু একটি কৃষি প্রধান অঞ্চল। এই সবচেয়ে বিপাকে কিন্তু পড়েছেন আসলে সাধারণ যারা কৃষক রয়েছে, তাদের সেচ প্রকল্প ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে তাদের মধ্যে কিন্তু একটি হতাশা এবং ক্ষোভ কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও যারা ক্ষুদ্র শিল্প রয়েছে, শিল্প কারখানা, তারাও কিন্তু চরম সংকটে রয়েছে। আসলে এই সংকট কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে এই তেলের যে সংকট, সেটি কিন্তু এই আরও সব কিছু মিলিয়ে সব পরিস্থিতিকে কিন্তু আরও জটিল করে তুলেছে। আসলে একদিকে বিদ্যুতের বারবার লোডশেডিং এবং পর্যাপ্ত তেল সরবরাহ, এই দুটি মিলে কিন্তু আসলে এই কৃষি এবং শিল্প খাত, এই দুটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। এবং এছাড়াও ধরেন সাধারণ যারা মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ, তারাও কিন্তু এই তীব্র গরম, আপনি নিশ্চয়ই জানেন যে উত্তরবঙ্গে কিন্তু এই গরমের তীব্রতাও অনেক বেশি। সেক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে পাবনা কিন্তু সাধারণ যারা নাগরিক সেবা যেগুলো রয়েছে, সেই নাগরিক সেবার ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই অনেকটাই কিন্তু অবহেলিত এই জেলা পাবনা। ইতিমধ্যে আমরা দেখেছি স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থার অবস্থাও কিন্তু নাজুক। সব মিলিয়ে আসলে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কিন্তু দাবি যে আসলে এই প্রায় 250 বছরের পুরনো এই জেলার যে সংকটগুলো রয়েছে সেগুলো সমাধানের পাশাপাশি সম্প্রতি তেলের সংকট এবং এই বিদ্যুৎ লোডশেডিংয়ের যে সমস্যা, এটি সমাধানে দ্রুত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হবে, এমনটি আসলে কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছে এবং তাদের দাবি কিন্তু এটি রয়েছে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের সংকটের প্রভাব এবার আমদানি রপ্তানি বাণিজ্য। হিলি স্থল বন্দরে তেল না পাওয়ার অজুহাতে 4 থেকে 5 হাজার টাকা বাড়ানো হয়েছে ট্রাক ভাড়া। তাতে আমদানি খরচ বাড়ায় বেড়েছে পণ্যের দামও। পকেট কাটা যাচ্ছে ভোক্তার। তেলের দাম না বাড়লেও গাড়ি ভাড়া বাড়ানোকে অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। তবে ট্রাক চালকরা বলছেন বাধ্য হয়ে ভাড়া বাড়িয়েছেন তারা। গম, ভুট্টা, ময়দা, জিরাসহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য ভারত থেকে আমদানি করা হয় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। এরপর এই পণ্য চলে যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে।
এজন্য প্রতি ট্রাকে আমদানিকারককে ভাড়া গুনতে হতো দূরত্ব ভেদে সর্বোচ্চ 18,000 টাকা। তবে জ্বালানি সংকটের দোহাই দিয়ে এখন সেই ভাড়া বেড়ে হয়েছে 23 থেকে 24,000 টাকা। তেলের কারণে কাজ হলো, গাড়ি ঘোড়া হচ্ছে না, কাজ কামও হচ্ছে না। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, তেলের বিকল্প জন্য আমাদের কাজ কাম কমে গেছে। কাজ কাম না হলে আমরা কি করে খাবো? পানামাতে অনেক কাজ কাম নাই। এতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম আমদানি রপ্তানিকারকরা। পরিবহনে খরচ বাড়ায় বাড়ছে ভোক্তা পর্যায়ে পণ্যের দামও। প্রত্যেকটা জায়গাতে 4 থেকে 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে ভাড়া। আর এই বৃদ্ধি পাওয়ার কারণে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার কস্টিংটা বেড়ে গেছে। গাড়ি আসতেও চাচ্ছে না, বিভিন্ন জায়গায় যা তেল পাচ্ছে না, আসার সমস্যা হচ্ছে, এই কারণে ভাড়া বেশি। জ্বালানি তেলের দাম না বাড়লেও ট্রাক ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এই তেল সংকটের দোহাই দিয়ে আমাদের কাছ থেকে ট্রাক ড্রাইভার বা ট্রাক মালিকরা ভাড়া বেশি দিচ্ছে। এতে ভোক্তা পর্যায়ে মালের দাম বেশি পড়ে যাচ্ছে, খুচরা পর্যায়ে বেশি পড়ে যাচ্ছে। আর ট্রাক মালিকরা ডিজেল অ্যাভেলেবল পাচ্ছে, ডিজেলের দোহাই দিয়ে তারা আমাদের কাছ থেকে ভাড়াটা বেশি নিচ্ছে। কিছু অবৈধ মজুতদার বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখছি, বিভিন্ন গোডাউন থেকে তেল বের হচ্ছে। বিভিন্ন মজুতদার তেল অবৈধভাবে মজুত রাখার কারণে এই তেলের সাময়িক একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং অবৈধভাবে যে ভাড়াটা উত্তোলন করা হচ্ছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে ট্রাক চালকরা বলছেন পাম্পে তেল না পেয়ে খুচরা বাজারে চড়া দামে জ্বালানি কিনছেন তারা। এ কারণে বাধ্য হয়ে বাড়াতে হয়েছে ভাড়া। 10 জন যাচাই করে আমাদেরকে ভাড়া দেয়, এর ভিতরে ভাড়া নিয়ে আমরা যা ভাড়া পাই, এই ভাড়া আমাদের সন্তুষ্ট হয় না। এরপর আবার তেলের তো ভোগান্তি আছেই। কোনো রকম ওই জায়গা থেকে তেল লিয়া গাড়ির রাস্তায় বন্ধ হওয়া থাকতেছে, তেল পাওয়া যাচ্ছে না। একটা গাড়ি আমরা দিনাজপুর বা হাকিমপুর থেকে যদি ঢাকা পাঠায়, আপ ডাউনে 120-30 লিটার তেল লাগে। এখন এই তেলটা কালেকশন করতে যায় আমাকে 10টা-12টা পাম্পে ঘুরতে হচ্ছে। এই যে সমস্যাগুলির কারণে বাধ্যতামূলক হয়তো গাড়ি ভাড়া কিছু বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় বন্দর এলাকায় তেলের সরবরাহ স্বাভাবিক রাখার দাবি তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় টানা 22 দিন ধরে বন্ধ মৌলভীবাজারের কমলগঞ্জের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন 15টি চা বাগানের লাখো শ্রমিক। হাসপাতালটি পুনরায় চালুর বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের হাসপাতাল। ডানকান ব্রাদার্সের অধীন 15টি চা বাগানে লাখেরও বেশি শ্রমিক ও তাদের পরিবারের চিকিৎসার একমাত্র ভরসাস্থল হাসপাতালটি। কিন্তু গত 27শে মার্চ কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে চিকিৎসক ও কর্মচারীরা হাসপাতাল ছেড়ে চলে যান। ডাক্তারের অবহেলা কিংবা ডাক্তার এর কারণে মৃত্যুবরণ হয়েছে কিনা তদন্তর ব্যাপার আছে। মানবিক দিক বিবেচনা করে ক্যামেলিয়া হাসপাতালটা অনতিবিলম্বে চালু করেন। এরপর থেকে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ। এতে চিকিৎসা সংকটে পড়ছেন লাখ লাখ চা শ্রমিক ও তাদের পরিবার। আমাদের স্যার মার কেউ না থাকে, আমাদের মনের শান্তি নাই, শৃঙ্খলা নাই। গেলে ও দেখে যে খারাপ রোগী তা পাঠাইতে আছে মৌলভীবাজার। দ্রুত হাসপাতালের সেবা সহ সব ধরনের অস্ত্রোপচার চালু করার দাবি তাদের। নিঃশর্তভাবে দ্রুত হাসপাতালটা খুলে দেওয়া, চিকিৎসা সেবাটা চালু করা, ঐশী রবিদাসের মৃত্যুর কারণ উদ্ঘাটন করা। এদিকে ঘটনার পর শমশেরনগর চা বাগানে জরুরি বৈঠক হলেও হাসপাতাল চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুত এখানে একটা ব্যবস্থা নেবে এবং চিকিৎসাটা শুরু হবে খুব শীঘ্রই। আমরা আশা রাখি এখানে চিকিৎসা মানে যে অংশটুকু হাসপাতালগুলো চালু হয়ে যাবে এবং যারা চা শ্রমিক বা অন্যান্য যারা আছে তারা মানে সঠিকভাবে সেবা পাবে। দ্রুত তদন্ত শেষ করে হাসপাতালটি চালু না করা হলে হাজারো শ্রমিক ও তাদের পরিবার স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন বলে শঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।